ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় 3.5 ঘন্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনী তৎপরতায় 3 ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুর 2টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে ফেলেন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংক চুনকুটিয়া শাখায় দুপুর 2টায় অস্ত্রসহ ব্যাংকে ঢুকে ডাকাত দল। পরিস্থিতি বুঝতে পেরে ভেতরে থাকা কর্মকর্তা মোহাম্মদ হোসেন বাবু ভবনের কেয়ারটেকারকে ফোন করে জানিয়ে দেন। স্থানীয় লোকদের সাথে নিয়ে ব্যাংকের গেট তালা মেরে দেন কেয়ারটেকার। খবর পেয়ে ব্যাংক ভবনের চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী, আসেন সেনাবাহিনীর সদস্যরাও। পরে যৌথ বাহিনীর তৎপরতায় আতঙ্কিত ডাকাত দল 12 জনকে জিম্মি করে সেফ এক্সিট চায়। সন্ধ্যায় যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে 3 ডাকাত। এ সময় তারা 3টি দেশীয় অস্ত্র জমা দেয়। র্যাব 10-এর অধিনায়ক খলিলুর রহমান জানিয়েছেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ও অর্থলোপাতের ঘটনাও ঘটেনি। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণ করা ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হওয়া 4টি অস্ত্রই খেলনা বন্দুক। তাদের কাছ থেকে 2টি চাকু উদ্ধার করা হয়। ডাকাত দলের 3টি ব্যাগের একটি থেকে 18 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ইলিয়াস কমল, মাই টিভি। দেশ এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে আগামী নির্বাচনের পুলসিরাত পার হতে জনগণের সমর্থন আদায়ে তাদের মনোভাব বুঝে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের 31 দফার ওপর কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। আগামীতে নিরাপদ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের প্রস্তুতি নিতেও নির্দেশনা দেন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। বিভাগীয় পর্যায় শেষে জেলা পর্যায়ের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের 31 দফার উপর কর্মশালার আয়োজন করে বিএনপি। আমাদের পুরো চিন্তা ভাবনা, উঠা বসা সবকিছু এই দেশের মানুষকে ঘিরে, এই দেশকে ঘিরে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট এই দেশে যদি জনগণের সমর্থিত এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্য নেতাকর্মীদের কাজ করারও নির্দেশনা দেন বিএনপির শীর্ষ এই নেতা। 5 তারিখের আগে পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া, স্বৈরাচারকে ফেলে দেওয়া। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া, একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে। দেশ পরিচালনার দায়িত্ব নিতে, রায় নিজেদের পক্ষে নিতে জনগণের পাশে থাকারও আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে যদি এই নির্বাচনের পুলসিরাত পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। কর্মশালায় পৃথকভাবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদীর তৃণমূল নেতারা অংশ নেন। আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে, এছাড়া কোনো উপায় নাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ প্রত্যাশা করে দেশের গণতন্ত্রকামী জনগণ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধনের জন্য সংসদই হচ্ছে একমাত্র ফোরাম এমন দাবি করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পঞ্চদশ সংশোধনী ফিরিয়ে আনার রায় দেয়াকে স্বাগত জানায় বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক। আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন আদালত। সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো বৈধ ঘোষণা করা। মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদেরই কর্ম যাবতীয় সংশোধনী বিবেচনা করা। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব মন্তব্য করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন, নির্ধারিত সময়সীমায় থেকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচন সংস্কার কমিশন। আর এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণেও কোনো বাধা দেখছেন না তিনি। রংপুরে সফরে এসে সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। বদুল আলম মজুমদার এ সময় আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতদুষ্ট না হয় বিগত সময়ের মতো নির্বাচন কমিশন অযাচিত কোনো চাপের মুখে পড়বে না। আগামী নির্বাচনে ইভিএম এর ব্যবহার থাকছে না বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, আঞ্চলিক সমন্বয়ক রাজেশ দে সহ অনেকে। স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের, অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। মিশরে শুরু হলো উন্নয়নশীল দেশগুলোর জোট D8 সম্মেলনের 11তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানী কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সম্মেলনের প্রথম দিনে বিদায়ী সভাপতির ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূস। এই সফরের পুরোটা সময় বাংলাদেশের অভূতপূর্ব পরিবর্তন ও বাংলাদেশের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। Historic city of Cairo. All the difficulties. May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. I thank you, Your Excellencies. দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। D8 সম্মেলনে যোগ দিতে বুধবার মিশর যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ডক্টর ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান,
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত রয়েছেন। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদে পলক এ স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এমটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তাকে। এ সময় ৩ জনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের আজকে 4টা অ্যাপ্লিকেশন ছিল আমাদের দিক থেকে, সেটা 3 জনের ব্যক্তি, 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তৎকালীন সময়ে ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে জুনায়েদ আহমেদ পলকের স্বীকারোক্তির কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। এদিকে ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে অভিযোগ তোলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের আইনজীবী নাজদিন নাহার। অ্যাপ্লিকেশনটা ছিল হচ্ছে এই ট্রাইব্যুনালকে কোশ্চেনিং করা যে এই ট্রাইব্যুনাল চলতে পারে কি পারে না, এটুকুই জুরিসডিকশন নিয়ে মূলত এই অ্যাপ্লিকেশনটা। পরে প্রিজম ভ্যানে করে আসামিদের নিয়ে যাওয়া হয় কারাগারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন তারা। এ সময় ঘটনাটিকে বিডিআর বিদ্রোহ নয়, পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। 2009 সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। ঘটনাটিকে মানবতা বিরোধী অপরাধ দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে আসেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার পর তারা কথা বলেন গণমাধ্যমের সাথে। 57 জন সেনা অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি। ঘটনাটিকে বিডিআর বিদ্রোহ না বলে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আমার অভিযোগটা প্রথমত হচ্ছে যে এই হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না, ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এইরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা হত্যার শিকার। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তারা। প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডাইলবাতের কোনো আন্দোলন ছিল না। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না, সেটাই আমাদেরকে এনে দেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।
ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। যথাসময়ে ইজতেমা হবে, সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মুন্সিগঞ্জের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশে 3 কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধের পর থেকেই ইজতেমা মাঠ জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের পুলিশ বাহিনী যে স্ট্রেংথ আছে এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনী তাদের সাথে আছে, র্যাব রয়ে গেছে, আনসার রয়ে গেছে, বিজিবি রয়ে গেছে, এদের দিয়া এই যে কোনো পরিস্থিতি কিন্তু মোকাবেলা করা কোনো অবস্থায় অসুবিধা হবে। IMF এর $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ কিস্তি $65 কোটি ফেব্রুয়ারি শেষের দিকে পাবে বাংলাদেশ। বাংলাদেশে এক সপ্তাহের সফর শেষে ঢাকা ছাড়া প্রাক্কালে সচিবালয় এবং এক সংবাদ সম্মেলনে কথা জানান IMF এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জি। বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমানোর তাগিদ দিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি, এজন্য প্রবৃদ্ধি ও রাজস্ব আদায় কমছে বলেও জানান তিনি। Inflation is anticipated to remain around 11% in FY25 before declining to 5% in FY26, supported by tighter policies and easing supply pressures. যানজট নিরসনে আগামী সপ্তাহ থেকে হটস্পটগুলোকে চিহ্নিত করে অভিযান চালাবে সরকার। এছাড়া আগামী 1 মাসের মধ্যে 20 বছরের পুরনো যানবাহন চিহ্নিত করে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে। সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় একথা জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। বৈঠকে ঢাকার বায়ু দূষণ নিয়েও আলোচনা করা হয়। রিপোর্ট করছেন নুসরাত শারমিন। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে নানা বিষয় নিয়ে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, যানজট নিরসনে আগামী সপ্তাহ থেকে হটস্পটগুলোকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে এবং আগামী 1 মাসের মধ্যে 20 বছরের পুরনো সকল যানবাহন চিহ্নিত করে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে। বিআরটিএ-কে 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি এর মধ্যে তাদের অবস্থার উন্নতি করতে না পারে, তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজট নিরসনে প্রাইভেট কারের সংখ্যা কমিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি স্কুলে স্কুল বাস নিশ্চিত করতে চিঠি দেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে আমরা চিঠি দেব, কারণ একটা বাচ্চাকে নিয়ে একটা গাড়ি যায়, তো ওই জন্য স্কুল বাস, একটা নিরাপদ স্কুল বাস সার্ভিস করার জন্য আমরা স্কুলগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা স্কুলগুলোকে বলবো, এবং এটা কিন্তু একটা ব্যবসার সুযোগ, এটা কিন্তু পরিবহন কোম্পানি করে এটা করাতে হবে। এদিকে বায়ুদূষণ তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে থাকার বিষয়টি নতুন নয় উল্লেখ করে বায়ুদূষণ রোধে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিটি এবং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে দূষণ রোধে আশুলিয়াকে নো ব্রিকফিল্ড জোন হিসেবে ঘোষণা করা হবে কিনা তা নিয়ে পরিবেশ অধিদপ্তর ভাবছে বলেও জানান তিনি। 2015 সালে আদালত বলেছিল একটা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান দিতে, এত বছর কিছু হয়নি, এখন এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ফাইনাল হয়েছে। এই যে টাস্ক ফোর্সটা হয়েছে, টাস্ক ফোর্স কতগুলো কাজ করবে যেটা জনদুর্ভোগ কমাতে পারবে, কিন্তু বায়ু দূষণ কমানো 1 মাস 2 মাস 1 বছরের ব্যাপার না। আশুলিয়া থেকে বেশিরভাগ ইটের ধোঁয়া আসে, আমরা এখন ভাবছি যে আশুলিয়াকে আমরা নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করব কিনা। জনদুর্ভোগ কমাতে রিকশা এবং ব্যাটারি চালিত রিকশাকে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ঘোষণাটা দেওয়া হয়েছিল রিকশা এবং ব্যাটারিকে আমরা প্রথম নিবন্ধনের মধ্যে আনবো, তারপরে হিসাব নিকাশ করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। এখন তো আপনিও জানেন না, আমিও জানি না, কেউই জানে না কথা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। প্রতিনিধি মোবারক হোসেন ভূঁইয়া জানান, জেদ্দার বাংলাদেশ কনসুলেটে অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনসুলেটের সেবার পাশাপাশি প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয় কনসুলেট প্রাঙ্গণে। আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল মিয়া
মোহাম্মদ মাইনুল কবির প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রম কাউন্সিলর আরিফুজ্জামান। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন চার্জ দ্য অ্যাফেয়ার্স মৌসুমী রহমানের সভাপতিত্বে অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা অফিসার রওশনারা পলিম, দূতাবাসের দ্বিতীয় সচিব হেড অব চেন্সারি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ ও বাংলাদেশ স্কুলের উদ্যোক্তা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন বিএনপির ওমান শাখা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন তালুকদার।